মানে আমি যদি আজকে একটা প্রেমের গল্পও লিখি, তার মধ্যে যদি শুধু টানা প্রেম থাকে, সে গল্প দাঁড়ায় না। যে কোনো ইমোশনের সঙ্গেই আরও 4-5টা ইমোশন জুড়ে থাকে। প্রেমের ক্ষেত্রেও কি আমাদের রাগ আসে না? মানে বয়ফ্রেন্ডকে আমি একটা মেসেজ করেছি, 4 ঘন্টা হয়ে গেছে, তার রিপ্লাই দেওয়ার সময় হয়নি, তো সেখানে তো একটা রাগ রয়েছে। এবার এই ঘটনাটা যদি আমি না লিখি, তাহলে তো আমার প্রেমের গল্পটা কমপ্লিট হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে আমি আবারও বলছি, সেক্সুয়াল ছাড়া যদি ফিজিক্যাল অ্যাট্রাকশন না থাকে, রোম্যান্টিক লাভ ডাজন্ট হ্যাপেন। নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন নতুন জেনারেশনের এক অসাধারণ লেখিকা, যিনি শব্দ দিয়ে শুধু গল্প লেখেন না, মানুষের অনুভূতি, একাকিত্ব, ভালোবাসা আর সমাজের অদৃশ্য সত্যিগুলোকে তুলে ধরেন এক অন্যরকম ভাষায়। তার লেখায় যেমন আছে মডার্ন রিলেশনশিপের বাস্তবতা, তেমনই আছে গভীর ইমোশন আর মানুষের ভিতরে না বলা কথাগুলো। আজ আমরা জানবো তার লেখক হয়ে ওঠার জার্নি, তার ভালোবাসা, লোনলিনেস, সমাজ আর এই জেনারেশনের ইমোশনাল রিয়ালিটি নিয়ে। তো আমরা আর বেশি কথা না বলে শুরুই করে ফেলি। তো ওয়েলকাম টু দ্য পডকাস্ট এক্সপ্লোর উইথ দীপদত্ত। এই চ্যানেলে আমরা স্বাগত জানাই অন্তরা ব্যানার্জি ম্যামকে। নমস্কার অন্তরা। আফটার অল আমরা আমাদের আড্ডাটা শুরু করতেই পারলাম, অনেক দিন ধরে তোমার সাথে কথা হচ্ছিল। তো আমরা প্রথমে তোমার থেকে জানবো যে তোমার লেখালেখির যে শুরু, এটা কিভাবে তুমি স্টার্ট করলে? লেখালেখির না লেখা ছাপার, এটা একটা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট বয়স, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জার্নি। মানে আমি পড়তে ভালোবাসতাম, লিখতে ইচ্ছে করতো খুব ছোটোবেলায়, মানে একদম ওই 7-8 বছর বয়স থেকে। তখন টুকটুক জিনিসপত্র লিখতাম, মাঝে মধ্যে ওই ছন্দ মিলিয়ে কবিতা লেখা, হ্যানা ত্যানা। তারপরে ছোট ছোট গল্প লিখতাম, করতাম, কিন্তু কখনো ওই ব্যাপারটা আমার মনে হয়নি যে আমার লেখাও ছাপতে পারে কখনো, বা আমি কখনো লেখক হিসেবেই পরিচিতি পাবো, এরকম মনে হতো না। মানে যেরকম আমাদের হয় না যে আমি একদিন জীবনে অ্যাস্ট্রোনট হব, চাঁদে যাব, বা অনেক কিছু হতে ইচ্ছা করে ছোটোবেলায়, ওরকমই আমার এটা একটা বলতে পারো অলমোস্ট ডিজনি ড্রিম ছিল। বাট একটা পার্টিকুলার সময় আমার এমন এলো, যে সময় হয় না যে আমাদের যে ভিতরের শিল্পটা, যে সময় কেউ আমাদের এসে হাত ধরে না, আমাদের শিল্প এগিয়ে এসে আমাদের হাত ধরে। তো সেই সময় লেখা আমার হাত ধরেছিল, সেই হাত আমিও ছাড়িনি। ফলত যেটা হয় যে উইথ টাইম যখন মানুষ আমার লেখা পছন্দ করতো, আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লিখতে শুরু করেছিলাম, যে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করছে, সেরকম কাউকে পাচ্ছি না। মানে বন্ধুবান্ধব অজস্র আছে, কিন্তু আমি জানি না যে তাদেরকে এই কথাগুলো বলবো কীভাবে, বা বললেও তারা বুঝবে নাকি। তো খুব পরিচিত কাউকে বলার থেকে একজন স্ট্রেঞ্জারকে বলা খুব আমাদের কাছে মনে হয় যে অনেক বেশি কমফোর্টেবল। তো আই পেন্ড দেম ডাউন, মানে আমার ওই গুছিয়ে কথা বলতে পারবো কিনা, বা গুছিয়ে প্রকাশ করতে পারবো কিনা, আমি দেখলাম গুছিয়ে লিখতে পারছি। তো আমি প্রকাশ করতে শুরু করি, পিপল স্টার্টেড লাভিং ইট, অ্যান্ড দ্যাটস ওয়েন দ্য পাবলিশার্স ওয়াকড ইন। দুটো জায়গা আমরা এখানে পেলাম, যে ধরে নাও প্রথম তোমার লেখা যখন আমি জিজ্ঞাসা করলাম, তো লেখালেখির শুরুটা অনেক আগে থেকে, প্রকাশটা একটু পরেই হলো। তো এই যে প্রকাশ যখন হলো, তখন প্রথম দিনের যে অনুভূতি, সেটা কীরকম ছিল? লেখা, আমার লেখা প্রকাশিত হতে যাচ্ছে, এই একটা চিন্তা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু আমি না ঠিক ওই হয় না, আমরা প্রসেস করতে পারি না। মানে অনেকটা আনন্দ বা অনেকটা দুঃখ আমরা প্রসেস করতে পারি না। আমাদের খুব কাছের কোনো মানুষ যদি চলে যায়, প্রথম 1-2 দিন তো প্রসেস হয় না আমাদের, যে এটা হলো, আচ্ছা এটা তুমি আনন্দ পাবো, আমি দুঃখ পাবো, আমি কী করবো এক্স্যাক্টলি। তো এটা প্রসেস করতে আমার সময় লেগেছে। এবং আমার লেখা প্রকাশ হয়ই একেবারে বইমেলায়, মানে তার আগের বছর বইমেলাতেও আমি পাঠক হিসেবে গেছি, আনন্দর লাইনে আমি দাঁড়িয়েছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, দেন তারপর বই কিনেছি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে। কিন্তু আমি ওই প্রথম দিন আমাকে যখন পাবলিশার বললো, হ্যাঁ তুমি স্টলে এসো, তোমার বই প্রকাশ রয়েছে, তো আমি ওই
যে সিকিউরিটি চেকের যে গেটটা, ওটা যখন পেরোচ্ছি আমার তখনই প্রথম ওই সিকিউরিটি চেকের ওই মেটাল গেটটা পেরোনোর সময় প্রথম রিয়েলাইজ করলাম যে আমার একটা বুক ডিপ ডিপ শুরু হলো। এবং এটা খুব পার্সোনাল গল্প, এটা না আমি কাউকে বলিনি। সেটা হচ্ছে যে আমার মানে আমাদের তো যখন প্রথম শুরু হয় এগুলো, তখন তো পরিবার বা পরিজন বা বন্ধুবান্ধব কেউই খুব একটা সেরকম আমাদের উপর কনফিডেন্স পায় না। তো আমার পাশে কেউ নেই, আমি একাই যাচ্ছি। এবং আমার খুব কষ্ট হচ্ছে যে আমার প্রথম বইটা আমি প্রকাশ করছি, আজকে বাবা মা বা আমার প্রিয় বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না এই সময়টা আজকে বই প্রকাশ হবে। আমি এই দুঃখটা নিয়ে ভিড় ঠেলে স্টলে গিয়ে ঢুকেছি। গিয়ে আমি প্রথম আমার নিজের বইটা হাতে নিয়ে দেখলাম যে আমার বইটা ছাপা অক্ষরে, এটা আমার বই, তার মধ্যে তার উপরে আমার নাম লেখা, পাতা উল্টোচ্ছি, উৎসর্গপত্র রয়েছে। এবং আমি তখনও খুব একটা দুঃখ পাচ্ছি যে এটা কেউ নেই, এটা কীরকম লাগে। এবং সেই সময় আমাকে পাবলিশার বলে, তোমার জন্য লোকজন দাঁড়িয়ে রয়েছে, দেখ একটু হাই হ্যালো করো, বই নিয়ে পড়লো। কে দাঁড়িয়ে রয়েছে? আমি পিছনে ঘুরলাম, ঘুরে দেখলাম ওই যে স্টলের বাইরে পুরো ভিড়টা, এরা সবাই আমার জন্য আমার সঙ্গে দেখা করতে এসছে। ওয়াও, দ্যাটস আ গ্রেট মোমেন্ট। হ্যাঁ, মানে এবং আমি না ওই মুহূর্তটাতে এতগুলো লোক আমার সাথে দেখা করতে এসছে, আমি কি বলবো, ওই একটা অদ্ভুত আনন্দ, কনফিউশন, মানে ইটস আ বার্স্ট অফ ইমোশনস। যে সময়টায় এতগুলো অনুভূতি আমাদের স্ট্রাক করে, যে ওই আনন্দে আমরা কেঁদে ফেলি, দুঃখে আমরা হেসে ফেলি, এই যে মোমেন্টগুলো হয় যেগুলো আমরা লিখি, ওটা আমি প্রথমবার অনুভব করেছিলাম রিয়েল লাইফে। সো ইট ওয়াজ গ্রেট। আফটার দ্যাট ইট হ্যাজ বিন অভূতপূর্ব। মানে আমি এটাই তোমাকে বলতে যাচ্ছিলাম, মানে আমিও তোমার লেখা পড়ি মাঝে মাঝে টুকটাক চলে আসে এবং ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার এই জায়গাটায় যে তোমার মধ্যে আমি একটা জিনিস দেখেছি, মানে তুমি খুব ফন্ড অফ ইমোশন নিয়ে কাজ করো, মানে ইমোশনের ওপরেই তোমার মেন। তো আমাকে একটা জিনিস বলো যে কোন ইমোশন থেকে তোমার সবচেয়ে ভালো লেখা বেরিয়ে আসে? প্রেম, কষ্ট, নাকি রাগ, নাকি অভিমান? কোন জায়গাটা, কোনটা মনে হয় তোমাকে লেখার ট্রিগারটা আরও বেশি দাবাতে সাহায্য করে? দেখো, আমি না অনেকগুলো ইয়েতে তো লিখি, মানে অনেকগুলো জঁরে লিখি। আর সত্যি কথা বলতে যে কোনো গল্পেই, মানে আমি যদি আজকে একটা প্রেমের গল্পও লিখি, তার মধ্যে যদি শুধু টানা প্রেম থাকে, সে গল্প দাঁড়ায় না। যে কোনো ইমোশনের সঙ্গেই আরও 4-5টা ইমোশন জুড়ে থাকে। মানে এই যদি আমরা বলি যে আজকে রাগ কিন্তু কোনো প্রাইমারি ইমোশন নয়। রাগ আমাদের সাপ্রেসড একটা কষ্ট, সেটা থেকে আসতে পারে। সাপ্রেসড, আমরা প্রচণ্ড একটা আঘাত পেয়েছি, সেটার সেকেন্ডারি ইমোশন হিসেবে রাগ প্রকাশিত হয়। রাগ প্রাইমারি ইমোশন হিসেবে আমাদের আসে না। প্রেমের ক্ষেত্রেও কি আমাদের রাগ আসে না? মানে বয়ফ্রেন্ডকে আমি একটা মেসেজ করেছি, 4 ঘন্টা হয়ে গেছে, তার রিপ্লাই দেওয়ার সময় হয়নি, তো সেখানে তো একটা রাগ রয়েছে। এবার এই ঘটনাটা যদি আমি না লিখি, তাহলে তো আমার প্রেমের গল্পটা কমপ্লিট হচ্ছে না। তো যখন আমার মনে হয় যে যখন অনেকগুলো অনুভূতি আমার মধ্যে কাজ করে, যেটা প্রবলতর হয়, আমি যখন একটা গল্প লিখতে বসি, সেই ইমোশনগুলো, প্রত্যেকটা ইমোশনই যেটা আমাকে প্রবলভাবে যখন যেটা ট্রিগার করে, তখন সেটা নিয়ে লিখতে ইচ্ছে হয়। এবার যখন আমরা ফরমায়েশি লিখি, তখন তো আর নিজের অনুভূতির উপরে খুব একটা ডিপেন্ডেন্ট হওয়া যায় না, তখন নিজেকে পুশ করতে হয় ওটা ফিল করার জন্য। তো তুমি মানে এই যে অবজার্ভ করো প্রচুর মানুষকে, এটা কি তোমার লেখাতে তুমি সেটাকে আনার চেষ্টা করো? হ্যাঁ, মানে করি বলেই আই গেস শুধু নিজে, এবং দুরকম ভিশন হয়। একটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভিশন, আরেকটাকে বলি হচ্ছে ইন্ট্রোভিশন। ইন্টারভিশন মানে হচ্ছে আমি তোমাকে অবজার্ভ করছি, তোমার ইমোশনস বুঝছি। ইন্ট্রোভিশন হচ্ছে আমি নিজেকেও অবজার্ভ করছি, আমি নিজের ইমোশনস বুঝছি। এবং এই দুটোর কম্বিনেশন যখন হয়, তখন আমরা পুরো গল্পটা দেখতে পাই। মানে আজকে ধরো আমি কিন্তু যখন মূলত সোশ্যাল মিডিয়াতে যখন লিখি, আমি কিন্তু আমার কথা বলি, এবং সেটা আমি দেখতে পাই যে আরও 500 জন, 1000 জন, বহু লোকে রিলেট করতে পারছে। তার মানে তারাও সেই অনুভূতিগুলো ফিল করে। তো দুটো অবজারভেশনই আমার মনে হয় যে প্রয়োজন হয়। তো অবভিয়াসলি লেখার জন্য অবজার্ভ না করলে আমি কী করে বুঝবো যে একটা মানুষ যখন প্রবলতম দুঃখ পায়, তখন সে কীরকম রিয়্যাক্ট করে, সে প্রচণ্ড আনন্দ পায়, কীরকম রিয়্যাক্ট করে। তো অবজারভেশন ইজ ম্যান্ডেটরি ইন কেস অফ এনি কাইন্ড অফ আর্ট। আমি নিজে লিখি বলে আমি শুধুমাত্র লেখার মাহাত্ম্যই বলবো যে অভিনয় করে তাকেও করতে হয়,
যে ছবি আঁকে তাকেও করতে হয় অবজার্ভ। রাইট রাইট। তো আমাদের তোমার লেখা বলো বা তোমার সাথে কথা বলতে গিয়ে আমার যেটা মনে হয়, তুমি প্রচণ্ড অবজার্ভ করো, ইমোশনালি মানুষের সাথে অ্যাটাচ করো, এই যে ব্যাপারটা, এবং তোমার একটা লেখা আরও হাজারজন হয়তো সেই লেখাটার মধ্যে তারা নিজেদের থট, নিজেদের রিলেশনশিপের যে ভাঙা গড়া, সেটাকে তারা রিলেট করতে পারে। আচ্ছা, কখনো কি মনে হয় যে আজকের যে জেনারেশন তারা কি সত্যিকারের ভালোবাসতে পারছে, নাকি ভালোবাসতে ভুলে যাচ্ছে? বা এই যে জায়গাটা, মানুষ কি লাভ খুঁজছে, কি অ্যাটেনশন শিকার হচ্ছে? দুটো প্রশ্ন আমি পরপর করলাম তোমাকে, একটু গুছিয়ে বলো দেখি কীরকম। আচ্ছা, আমি যদি বলি যে আজকের জেনারেশন ভালোবাসতে পারে না, বা আজকের জেনারেশন ভালোবাসা বোঝে না, আজকের জেনারেশন আমি ধরে নিচ্ছি যে খুব পপুলার আর্ট ফর্ম দিয়েই বলবো, সেটা হচ্ছে ধরো এই বিভিন্ন রকমের সিনেমা যেগুলো হয়, রাঞ্ঝনা, সাইয়ারা, বা ইভেন আমাদের রিসেন্টলি বাংলায় আবার খুব যেটা নিয়ে কথা হচ্ছে যে চিরদিন তুমি যে আমার, বা ইভেন যে কোনো, আমি যদি সুপার হিরো মুভিজের কথা বলি, এই আয়রন ম্যান বা অন্যান্য মার্ভেল মুভিজ, সেগুলো দেখে তারা খুব রিলেট করে, এবং রিলেট করে বলেই সেগুলো খুব পপুলার হয়। এবার আমি কি এটা ধরে নেবো যে তারা সেগুলোকে রিলেট কেন করে? নিশ্চয়ই সে তার জীবনে জামার উপরে জাঙ্গিয়া পরে উড়ে বেড়ায় না, বা নিশ্চয়ই সে কোনো দিন টেরোরিস্টদের দ্বারা কিডন্যাপড হয়ে গিয়ে কোনো মেশিন আবিষ্কার করে নিজের ওপেন হার্ট সার্জারি নিজেই করে নিজে আয়রন ম্যান হয়ে যায়নি, তাদের কোনো সুপার পাওয়ার্স নেই। সুতরাং তারা সুপার পাওয়ার্সদের সাথে রিলেট করে না। রিলেট কি করে করে, তারা কি করে জুড়ে যায়, একাত্ম হয়ে যায় ওগুলোর সাথে, থ্রু ইমোশনস। তার মানে আজকের জেনারেশনে যথেষ্ট ইমোশন আছে বলেই তারা রিলেট করে। এবং যেটা আমাদের একটু যারা পুরোনো জেনারেশন, আমি ধরি মিলেনিয়ালস বা জেন এক্স বা বুমার্স, তারা কেন মনে করছে যে এদের ইমোশনস নেই? মনে করছে তার একটা কারণ হচ্ছে মিলেনিয়ালসদের অবধিও, মানে অন্তত মিলেনিয়ালসদের টিনেজ বা ইয়াং অ্যাডাল্ট ছিল যখন, তারা আর্লি 20s-এও তারা নিজেদের ইমোশনসকে প্রসেস করতে শেখেনি। মানে প্রচণ্ড দুঃখ হলে আমি কী করব, আমি কী করে সেটা প্রসেস করব, মানে আমি নিজের হাতে প্রসেস করতে পারছিল না বলেই তো তারা হাতে ব্লেড চালিয়েছে, তারা যে ছেড়ে গেছে তার মুখে অ্যাসিড মেরেছে। এই ঘটনাগুলো ঘটেছে কারণ তারা ইমোশনস, রিজেকশন কী করে প্রসেস করতে হয়, কী করে তাকে গার্ড করতে হয়। আমার রিলেশনস, আমার ইমোশনসের ভ্যালু আছে, আমার ইমোশনস ফ্রিতে আসে না ভাই। আমি কষ্ট পাবো সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব, এটা আমি হতে দিয়েছে, একটা জেনারেশন দিনের পর দিন হতে দিয়েছে, সেই ট্রমাগুলো প্রসেস করেনি, তার ফলে তার ভিতরে টক্সিসিটি তৈরি হয়েছে এবং সেটা সে পাস অন করেছে। দিস নিউ জেনারেশন ইজ বেসিক্যালি ভেরি মাচ অফ প্রোটেক্টিভ অফ দেয়ার ওন ইমোশনস। প্রচণ্ডভাবে নিজের, আমার মনে ভালো জিনিস আছে কিন্তু সেটা আমি অপাত্রে দান করব না, আমি গার্ড করে রাখবো। আমি যখন বুঝবো যে কেউ এটা পাওয়ার যোগ্য, আমি তাকে দেব, এটাই। তো যেহেতু আমরা ওই যে পরিমাণে আমরা খরচা করে এসেছি ইমোশনের, ওটা যখন আমরা দেখতে পাচ্ছি না, তখনই আমাদের মনে হচ্ছে তাহলে বোধহয় এদের এত নেই, মানে পয়সা আছে কিন্তু আমি ওড়াচ্ছি না, এটা কেউ মানে এটা তো হয় না যে আমার কাছে ছিল আমি উড়িয়ে গেছি ভাই ইমোশনস, কিন্তু আমি সেটা করছে না এই জেনারেশন। দে আর বিং ভেরি মাচ অফ প্রোটেক্টেড, এবং এরা ইনফর্মড। এই যে আমাদের কি হতো তখন, মনে হতো যে এটা আমার সাথেই হচ্ছে, আমি তো জানি না, মানে আর তো বাকি বোধহয় সবাই খুব ভালো রয়েছে। কিন্তু এখনকার জেনারেশন যেহেতু ইন্টারনেটে এক্সপোজড, বা এটা হয়ে গেল মানে আমার শেষ, আর জীবনে এটা হয়ে গেল আর কিছু হবে না, এবং তারা এটা দেখছে না না না, ওরা তো, এরা কিন্তু লাস্ট জেনারেশনের ভুল থেকে শিখেছে, মানে ঠেকে শেখার আগে এরা দেখে শিখে নিয়েছে। এবং আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমার সঙ্গে একটা কিছু ঘটলো, আমি সেটা নেটে ভিডিও করে হোক বা লিখে হোক প্রকাশ করছে এরা, যখন একজন প্রকাশ করছে আরও 50 জন অন্তত সেখান থেকে জানতে পারছে, বোঝা যায় আচ্ছা তাহলে এটা হয়, এটা করলে এটা হতে পারে। তো এই এক্সপোজারটা আমার মনে হয় যে ওদেরকে অনেকটা ওয়েল ইনফর্মড বানিয়েছে,
এবার যে একটা ওয়েল ইনফর্ম মানুষ সে তো অতটা মিসলিডিং ডিসিশনস নেবে না, সে নিজের ইমোশনসকে প্রসেস করছে, একে অপরকে ঠিক আছে বন্ধুদের উপর বেশি রিলাই করছে, মানে সে একেবারে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য এত পাগল হয়ে গেল যে পুরো বন্ধু বান্ধবদের অ্যাবান্ডন করে দিল, সেই ভুলটা করছে না, দে আর গেটিং টু লিভ ওয়েল। মানে একটা বলতে পারো তুমি যে একটা ব্যালেন্স একটা অনেক Way-তে অনেক কাজ বেশি করছে। ব্যালেন্সড ওয়েতে এসছে। তো এখন মানে এই যে ব্যালেন্স যখনই কাজ করছে, ইমোশন কি এই ব্যালেন্সটাকে প্রপারলি মানে ম্যানেজ করা যেটা বলা যেতে পারে, সেটা কি পসিবল হয়? অনেকটা কন্ট্রোল লাগে, অনেকটা কন্ট্রোল করা যায়। অনেকটা কন্ট্রোল লাগে, কারণ দেখো ইমোশন তো আমরা যে খুব আইকিউ করে বলি না, যে আইকিউকে আমাদের জেনারেশনে প্রচণ্ড ইম্পর্টেন্স দেওয়া আছে, ইন্টেলিজেন্স খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ইমোশনস আর দ্য বেসিক্স, ইমোশনস কামস বিফোর ইন্টেলিজেন্স। মানে একটা বাচ্চা সে আগুনে হাত দিয়ে ফেলে, কারণ তার তখনও ভয় তৈরি হয়নি, বাট ভয়টাই কিন্তু তাকে আগুন থেকে বাঁচিয়ে রাখবে। প্রথমবার চাকাটা খাবে, ভয় লাগবে, বুঝবে যে আচ্ছা এটাতে ব্যথা হয়, আমি ভয় পেলাম, সুতরাং ভয় আমাকে বাঁচিয়ে রাখলো। বা অন্যান্য আরও রেফারেন্স যদি দিই, এই যে আমাদের ফ্যামিলির প্রতি ইমোশনস থাকে, ইমোশনস আছে বলেই না এরা একসাথে রয়েছে, মানে কবে এত মতবিরোধ হয়, মানে তোমার সাথে আমার অত মতবিরোধ হবে না, আমার সাথে আমার পলিটিক্যালি অপোজিশনের অত মতবিরোধ হবে না, যতটা আমার বাড়ির লোকের সাথে আমার সারাদিন মতবিরোধ চলবে, কিন্তু ভালোবাসা আছে, ঠিক আছে। রাইট। আচ্ছা, এই আমরা অনেকক্ষণ রিলেশনশিপ বলছি, তো আজকাল রিলেশনশিপ বেশি কমপ্লিকেটেড নাকি মানুষ বেশি কমপ্লিকেটেড? দুটোই চিরকালই কমপ্লিকেটেড ছিল, মানে এখন জাস্ট যেটা হয়েছে উই হ্যাভ গট নেমস ফর থিংস। মানে ধরো এই এখন যেগুলোকে আমরা খুব নতুন নতুন টার্মস শিখেছি, বাচ্চাদের থেকে শিখেছি, সেটা হচ্ছে সিচুয়েশনশিপ, বেঞ্চিং, লাভ বম্বিং, এটা সেটা ওটা। এবার আমি ধরে নিচ্ছি যে আচ্ছা সিচুয়েশনশিপ কী? সিচুয়েশনশিপ হচ্ছে এমন একটা সম্পর্কে দুজনে রয়েছে যে যতক্ষণ ওই সিচুয়েশনটা রয়েছে ততক্ষণ এরা থাকবে। মানে সিচুয়েশনশিপে দুটো মানুষ থাকে, একজনের কমিটমেন্ট ফোবিয়া থাকে, সে কমিটমেন্ট দিতে চায় না, আরেকজনের সেলফ রেসপেক্ট ইস্যু থাকে, মানে তার সেলফ ওয়ার্থ কম থাকে, সে কী করে যে না মানে ও তো আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, কিন্তু হয়তো আমি অতটাও ডিজার্ভ করি না, আমি হয়তো এইটুকুই ডিজার্ভ করি, আমি তাও একে ভালোবাসবো, আমাকে যতই কমিটমেন্ট না দেওয়া হোক, বা আমি চাইছি কমিটমেন্ট কিন্তু আমি হয়তো ওয়ার্থ ইট নই। দুটো মানুষ থাকে, এই জাতীয় সম্পর্ক কি আমরা আগে দেখিনি? আমরা আগের জেনারেশনে দেখেছি, উপন্যাসে দেখেছি, সেই নিয়ে পাতার পর পাতা লেখা হয়েছে যে একজন কমিটমেন্ট দিতে চাইছে আর একজন তার পিছনে ছুটে বেড়াচ্ছে, এই জিনিস দেখেছি। লাভ বম্বিং কি? প্রেমের যখন শুরু হচ্ছিল সে তাকে প্রচুর উপহার দিয়েছে, প্রচুর অ্যাটেনশন দিয়েছে, প্রচুর ভালো ভালো কথা বলেছে, কিন্তু যেই রিলেশনশিপ শুরু হয়ে গেল, সে ফাঁদে পড়ে গেল, অমনি সেই সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, কিন্তু সে তো অলরেডি ওই স্মৃতিগুলো নিয়ে, ওই পোটেনশিয়ালটা নিয়ে ওখানে আটকে রয়েছে। এগুলো কি আমরা আগে দেখিনি? দেখেছি। বেঞ্চিং কি? বেঞ্চিং হচ্ছে এ আপাতত রয়েছে, এর সাথে যদি না পোষায় ও যদি না পোষায় তাহলে ও, এই বেঞ্চিং প্রসেস, এই জিনিসও কি আমরা আগে দেখিনি? দেখেছি, কিন্তু সেগুলোকে আমরা এই জেনারেশনে এসে সেগুলো আইডেন্টিফাইড হয়েছে, সেগুলোর নামকরণ হয়েছে, আমরা চিনতে শিখেছি। আগে যেহেতু আমরা ফর্মুলা জানতাম না যে এটাকে এটা বলে, সুতরাং ওটা যে একটা সিম্পটম, ওটার যে একটা স্পেসিফিক জ্বর, এটা এরকম দিকে যাচ্ছে, ওটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম না। মানে এটাকে যদি আমি খুব সহজ করে বলি, মানে ধরো কিছু মানুষের আগে কলেরা হচ্ছিল, ম্যালেরিয়া হচ্ছিল, মশা কামড়াচ্ছে, জ্বর হচ্ছে, মরে যাচ্ছে, জ্বর হচ্ছে, মারা যাচ্ছে। কিসের থেকে হলো? একদিন আবিষ্কার হলো যে সেটা মশার থেকে হচ্ছে, হলো। তারপরে তার প্রতিষেধক আবিষ্কার হলো যে কুইনাইন খেতে হবে, কুইনাইন আবিষ্কৃত হলো, তারপর সে কুইনাইনকে তখন বুঝলাম যে আচ্ছা ওটাকে ম্যালেরিয়া বলে, ওটা মশার থেকে হয়েছে, ওটার ওষুধ কুইনাইন। এটা আমাদের জানতে তো সময় লেগেছে, তার অবধি আমি জানতাম না, তা বলে কি ওটা ম্যালেরিয়া ছিল না? নাকি কুইনাইন তখন যদি কেউ ভুল করে খেয়ে ফেলতো তাহলে তার সেটা প্রতিষেধক কাজ করতো। তো আমরা এই জেনারেশনে এসে নামগুলো জানতে পেরেছি। এখন রিলেশনশিপ এক্স্যাক্টলি কত প্রকার বলে তুমি মানে জানো? এটা আমাদেরও অনেক তোমার রোমান্টিক রিলেশনশিপ,
হ্যাঁ মানে রিলেশনশিপ তো বহু রকম, মানে তুমি রোম্যান্টিক রিলেশনশিপ স্পেসিফিক্যালি বলছো। রোম্যান্টিক রিলেশনশিপ আলটিমেটলি, রিলেশনশিপ যখন হয় রোম্যান্টিক তখন একরকমেরই। আচ্ছা, one person's love the other person loves the one, এই একরকমেরই। বাকি সবটাই ওই চলবে ব্যাপার আর মানে কি। প্রপার গিভ অ্যান্ড টেক। না, ইটস নট প্রপার গিভ অ্যান্ড টেক। দেখো, এমন তো হতেই পারে যে আমি আজকে একজন আমাকে ভালোবাসে, এবং এত আমরা প্রেমের ব্যাপারে এত জ্ঞান শুনেছি, এত কিছু শুনেছি, আমার প্রচণ্ড কনফিউজড যে ও কি আমায় ভালোবাসে, আমি কি ওকে, আচ্ছা আমি কি কার সাথে যাব, আমি যাকে ভালোবাসি না যে আমায় ভালোবাসে। আরে ভাই না, মানে কোনোটাই ওয়ার্ক করবে না। মানে আমি যদি একজনকে ভালোবাসি, সে যদি আমায় ভালো না বাসে, সে সম্পর্ক টিকবে না, সম্পর্কই হবে না, আমি কষ্ট পেয়ে যাবো, ওয়ান সাইডেড হয়ে গেল। ওয়ান সাইডেড হয়ে যাব। এবার আমি যদি ভাবি যে না, কেউ যদি আমায় ভালোবাসে, আমার তাকে ভালোবাসার প্রয়োজনীয়, আমি তার সাথে খুব ভালো থাকবো, হবে না। কারণ আমাদের ভিতর একটা জায়গা থাকেই যে জায়গাটা ভালোবাসতে চায়। আমি থেকে গেলাম, সে আমাকে ভালোবাসছে, এটুকু আমার ভালো লাগছে, এটুকু ভালো লাগছে আমার যে একজন আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু আমার ভিতরে একটা আর্জ থাকবে যে আমি কোনো একদিন ওই জায়গাটায়, ওই ফাঁকা জায়গাটায় কেউ একজন এসে বসে পড়বে, সেদিন আমি কোথায় যাব? দ্যাটস আ গ্রেট থিং। মানে আজকের পডকাস্টে তোমার প্রোফাইল থেকে যখন পাবলিশ হবে, সেটা কিন্তু মানে একদম তোমার দর্শক বলো, শ্রোতা বলো, বা তোমার মানে পাঠককুল, তারা কিন্তু আরেক অন্তরাকে জানবে আর কি, আরো ডিটেলে জানবে। হ্যাঁ, মানে আমাকে যখন ওরা প্রশ্ন করে, আমি একই কথা বলি যে ইট ইজ অনলি ওয়ান ওয়ে, যে তোমাকে ওকে ভালোবাসতে হবে, ওকেও তোমাকে ভালোবাসতে হবে। এইটা হলে তারপরেও কিন্তু প্রচুর জিনিসপত্র আসে সেই সম্পর্কে, মানে আসে যে তোমার সাথে ওর ঘুম থেকে ওটা বেলা 1টার সময়, আমি ঘুম থেকে উঠি সকাল 7টার সময়, বেলা 1টায় ঘুম থেকে উঠছে, সে যতক্ষণে ফুল এনার্জিতে, রাত্রি 10টার সময় তার গিয়ে সন্ধে হচ্ছে, আমার ততক্ষণে এনার্জি ডাউন হয়ে গেছে, আমি ঘুমোতে যাওয়ার চেষ্টা করছি, সে সম্পর্ক টিকবে না। বা আরও অনেক জিনিস থাকতে পারে, সোশিও ইকোনমিক জিনিসপত্র থাকতে পারে, হতেই পারে যে আমি ফাইন্যান্সিয়ালি এতটা এবল যে আমি নিজে ছুটি কাটাতে গোয়া যেতে চাই, সে হয়তো গোয়া যেতে, তার গোয়া যাওয়ার সামর্থ্য নেই, আমার সামর্থ্য আছে, কিন্তু আমার আবার দুজনকে বারবার টেনে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই অতটাও। তো সেই সম্পর্ক টিকতে পারবে না, মানে হবে না একটা সময়ের পর গিয়ে, কারণ জীবন তো আমাদের বাঁচতে হবে। আবার কেউ কী হয় যে না, আমি এতটাই ভালোবাসি, আমরা গোয়াও যাব না, ওর দীঘাও যাব না, আমরা অ্যাডজাস্ট করে গোপালপুর যাব, এই পন্থা না। এবার সেটাই যে সঠিক পন্থা এটা বলে দেওয়ার আমি কেউ নই। রাইট, রাইট। যার যার মতো, যে যার মতো সে তারটা চুজ করে নেবে। এবার আমাকে একটা জায়গা বলো, তুমি তো এত লেখালেখি করছো, ইমোশন নিয়ে কাজ করছো, পড়াশুনো করছো, তো ইজ ইট ওকে যে ফিজিক্যাল একটা এখন যেটা হয়ে গেছে যে ডেটিং করা, এবং আগে একটা ফিজিক্যাল কম্প্যাটাবিলিটি টেস্ট টাইপের এখন চলছে মানুষজনের মধ্যে, তো সেটা কি ভালোবাসার জন্য কতটা তোমার আজকের দিনে মনে হয় যে প্রয়োজনীয়তা আছে বলে? ওকে দি, এটা না একটু লম্বা উত্তর হবে এবং please, হতে carry পারে আনকমফোর্টেবল হলো অনেকের ক্ষেত্রে। সো দ্য থিং ইজ, আমরা রোম্যান্টিক যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয় কেন? বিকজ আমরা ম্যামলস, দিনের শেষে স্তন্যপায়ী প্রাণী, এবং আমাদের উদ্দেশ্য জেনেটিক একটাই, টু রিপ্রোডিউস। Why do you get attracted to the opposite gender? কেন হয় এটা? বিকজ আমাদের মানে ফিজিক্যাল, হরমোনাল, বায়োলজিক্যাল, যেভাবেই বলো, মেন্টালি, পুরোটাই ডিজাইন টু রিপ্রোডিউস, যে পরবর্তী একটা জেনারেশন ক্রিয়েট করতে হবে, সে যে কোনো প্রাণী, মানে সে আরশোলা থেকে, পাখি থেকে, প্রজাপতি থেকে, মানুষ অবধি সবার তাই, আলটিমেটলি ওটাই। এবার তুমি যদি বলো যে আমি প্রেম করব, মানে আমি যদি একান্ত কাউকে অ্যাসেক্সুয়াল হিসেবে না ধরে নিই, প্লেটোনিক লাভ না, ইটস অ্যাসেক্সুয়াল, আচ্ছা, ওকে, ইটস অ্যাসেক্সুয়াল, মানে কেউ যদি সেক্সুয়ালি না হয়, অ্যাসেক্সুয়াল না হয়, আমাদের প্রাইমারি নিড ওটাই, যে টু রিপ্রোডিউস আনাদার জেনারেশন।
সো ওয়েনএভার আমাদের যে প্রথম ওই যে একটা পেটে বাটারফ্লাই তৈরি হয়, আমাদের একটা মানুষের একটা কান টান গরম হয়ে উঠছে, নিঃশ্বাস গরম হয়ে যাচ্ছে, হাতের তেলও ঘেমে যাচ্ছে, একটা যে ব্যাপার হয়, একটা বুক টুক কেমন একটা করছে, ঠিক আছে, রাত্রিবেলা শুতে গেলে কেমন একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে, এই যে দিনরাত তার চিন্তাটা আমাদের আসছে, কেন আসছে? ফার্স্ট অফ অল, এক হচ্ছে আমরা দেখি একটা মানুষকে, এবং এটা না আমাদের কনসিয়াস ডিসিশন হতে পারে না। মানে আমি চাইতে পারি না যে ওই লোকটি বা ওই মেয়েটির প্রেমে পড়বো, আমি চাইলে পারি না। ইটস অ্যান অটোমেটিক সিস্টেম। এই অটোমেশনটা কী করে আসছে না, আমি ওকে দেখছি এবং ওর নাকের গড়ন, ওর চুলের লেন্থ বা চুলের ঘনত্ব, স্কিনের কালার, কাঁধ কতটা চওড়া, পেলভিক বোন কতটা চওড়া, এটা আমাকে বলে দিচ্ছে যে এর সাথে যদি আমি মেট করি, আই উইল প্রডিউস আ গুড চাইল্ড। এটা আমার ডিএনএতে বা আমার জিন্সে যা যা খুঁত রয়েছে, যা যা সমস্যা যেগুলো রয়েছে, ওগুলো ফিল আপ করে দেবে, আমার নেক্সট জেনারেশন বেটার হবে। সো দিস ইজ হাউ উই গেট অ্যাট্রাক্টেড টু a person from another gender or whatever, মানে from another gender identityও হতে পারে বা যাই হতে পারে। তো দিস ইজ দ্য প্রাইমারি থিং। তো এবার যদি উদ্দেশ্য এটাই হয় রিপ্রোডাকশনের, আমার অ্যাট্রাকশন ওখান থেকে আসছে, ভালোবাসা বা হ্যাঁ ওই লোকটার মাথায় আমি জলপট্টি দেবো কি না, এটা কিন্তু আমার থাকতে থাকতে তৈরি হবে। ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট, ইটস অ্যাট্রাকশন, ইটস আ ভেরি ডিপ ডিভেন অ্যাট্রাকশন, যেটা আমরা বুঝতে পারি না যে ওটা প্রেম নয়, মানে ওটা ভালোবাসা নয়। প্রেম অফকোর্স অ্যাবসলিউটলি ইটস রোম্যান্টিক, ইটস ভেরি রোম্যান্টিক, বাট ভালোবাসা থাকতে থাকতে আসে উইথ টাইম। আমার বান্ধবীরও জল হলে মাথায় জল পড়তে দিতে ইচ্ছা করে, আমার হাজব্যান্ডেরও ইচ্ছা করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু আমি এই যে লোকজন বলে না যে বিয়ে করে নাও, শেষ বয়সে কে দেখবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু জাস্ট বিকজ সে যে কতক্ষণ থাকবে এটারও তো গ্যারান্টি নেই, নিঃশ্বাসেও বিশ্বাস নেই। তো তাহলে এটার কোনো নেই। কিন্তু ওই ব্যাপারটা শুরু, সুতরাং আমি ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি দেখবো না কেন? মানে ইফ দ্যাট ইজ মাই নিড, ইফ আই হ্যাভ আ হাই লিবিডো, আমার যদি মনে হয় যে আমার এটা একটা প্রাইমারি নিড, অনেকের থাকে যেরকম ধরো আমরা বলি যে আমার একটি সুন্দরী মেয়ে চাই, অনেকের থাকে যে আমার একটা লম্বা ছেলে চাই, অনেকের মনে হয় যে না আমার একটা খুব স্লিম অ্যান্ড ফিট মেয়ে চাই, খুব স্লিম, খুব রোগা হতে হবে। আবার অনেকে বলে যে না আমি চাবি গার্লস পছন্দ করি। এগুলো যেরকম নিড হতে পারে। তো আই নিড আ পার্টনার বিকজ আই লাভ টু এক্সপ্লোর দ্যাট সাইড। হিউম্যান ইজ দি অনলি অ্যানিমাল, অনলি ক্রিচার যারা শুধুমাত্র রিপ্রোডাকশনের জন্য ইন্টিমেট হয় না, ফিজিক্যালি ইন্টিমেট হয় না। বাকি সব, মানে তুমি হনুমানকে কখনো কন্ডম ইউজ করতে দেখো নি? তো মানুষ কন্ডম বানিয়েছে সো দ্যাট হি ক্যান এক্সপ্লোর দ্যাট সাইড অফ দেমসেলস উইদাউট হ্যাভিং টু রিপ্রোডিউস আ চাইল্ড। তো মানুষ মজার জন্য করে ব্যাপারটা। সো হোয়াট ইজ রং ইন দ্যাট? গ্রেট অ্যান্সার। আচ্ছা, আমাকে একটা জায়গা বলো যে অনেক সময় মেয়েদের, এটা একটা আমার জেনারেল কোশ্চেন, আমার অনেক ফ্রেন্ড ছিল বা অনেক বান্ধবী যারা, তাদের মধ্যে একটা ব্যাপার থাকতো যে আমার একটা টল ডার্ক হ্যান্ডসাম ছেলে দরকার। এই যে একটা ব্যাপারটা মেয়েদের মধ্যে, একটা টল ডার্ক হ্যান্ডসাম, টল ডার্ক, কেউ বলে না যে ফর্সা সুন্দর ছেলে দরকার হয়, এই ব্যাপারটা কেন হয় বলে তোমার মনে হয়? দিস ইজ জেনেটিক, দিস ইজ অ্যাবসলিউটলি জেনেটিক। মানে তার ঠাকুমাও টল ডার্ক চেয়েছিল বলে বলছি না, ইট ইজ জেনেটিক। কারণ আমাদের প্রচুর চয়েসেস, আমাদের হিস্টোরিক্যালি মানুষের লাইফস্টাইল যেমন হয়ে এসছে বা যে জিনিসগুলোর প্রয়োজন পড়ে এসছে সেগুলো অনুযায়ী হয়। একটা ছেলে লম্বা, তার মানে আমার যে গ্রেড মানে অনেকগুলো গ্রেড টু দি পাওয়ার ইনফিনিটি যদি আমি ধরি, সেরকম কোনো ঠাকুমা ছিল যে যারা গুহায় থাকতো, যারা শিকার করতো, ফলমূল পেড়ে খেত, ঠিক আছে। সো ম্যান হু ইজ টল অ্যান্ড স্ট্রং, সে একটা বড় শিকার বাড়িতে নিয়ে আসতে পারবে। আমার অনেকগুলো সন্ততি অনেক দিন ধরে খেতে পারবে, আমি খেতে পারবো অনেক দিন ধরে। আজকে যদি গুহাতে একটা জন্তু আক্রমণ করে, সে আমায় বাঁচাতে পারবে। while I'm pregnant, while I'm taking care of the child, সে আমাকে বাঁচাতে পারবে।
ওকে, থটস তখন থেকে আসছে? এবার ওটা তো বহু বছর ধরে, মানে আজকে এই সিভিলাইজেশন কত দিনের, এই কিছুদিন আগে অবধি, মানে আজকেও যদি আমি রাস্তায় সেই ছেলেটির হাত ধরে ঘুরি, আমি তার হাত ধরে অন্ধকার রাস্তায় গেলাম, দুটো গুন্ডা আক্রমণ করলো, আমাকে সেই ছেলেটি বাঁচাতে পারবে? আজকে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, মানে মেয়েদের কি হয়, মেয়েদের পার্টনার সিলেকশন হয় হচ্ছে নেস্টিং হ্যাবিট থেকে, হোয়াট এভার উই ডু, নেস্টিং হ্যাবিট, যে আমাকে আলটিমেটলি একটা ঘর বানাতে হবে যেটা সেফ থাকবে। সো আই নিড আ পার্টনার যার সাথে আমি সেফলি এটা বানাতে পারবো। সো টল তার মানে সে এটা করতে পারবে, এবং ডার্ক মানে সে রোদে পুড়েছে, তার মানে তার বাইরে কঠিন কাজকর্ম করার অভ্যেস আছে। ও গ্রেট, আমি তো এইভাবে কোনোদিন ভাবতেই পারি। সো দিস ইজ হোয়াট সেন্স দ্য সিগন্যাল টু আওয়ার ব্রেন। আমাদের জিন অটোমেটিক্যালি ধরে নেয় দিস ইজ আ গুড মেট। ওকে, আচ্ছা। তো আমাকে একটা প্রশ্ন একজন করেছে যে তুমি আসবে এটা শুনে, ওকে তোমারই এক ফ্রেন্ড, তো নাম এখানে বলছি না আমি। ওকে তো ওর প্রশ্ন হচ্ছে যে ইজ ইট ওকে টু ডেট ম্যারি টু মাই এক্স ফ্রেন্ডস, মানে ধরে নাও যদি কোনো বলা যায় যে কোনো বান্ধবীর হাজব্যান্ড, তাকে যদি ধরে নাও তুমি ম্যারি করলে, এই যে ব্যাপার। আচ্ছা, বান্ধবীর সাথে আগে প্রেম ছিল হ্যাঁ, বা ইয়ে ছিল। বান্ধবীর এক্স বা বন্ধুর এক্স, এই যে একটা মানে যেভাবেই দেখা যায় সেটাকে। দেখো, আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করে এই কথাটা, আমি বলবো আমি এটাকে মরালি সাপোর্ট করি না। কারণ আমার বান্ধবীর সাথে যে প্রেম করেছে, কোনো এক জায়গায় আমার বান্ধবী তার প্রতি ভালো হোক খারাপ হোক কিছু না কিছু ফিলিং রয়েছে। এবার এটা ডিপেন্ড করছে যে সেই বান্ধবী আমার কত ক্লোজ। ইফ শি ইজ ইম্পর্ট্যান্ট টু মি, আই উড নেভার ডেট হার এক্স, নেভার। কারণ প্রথম কথা হচ্ছে তাহলে আমাকে বান্ধবীর সাথে সম্পর্কটা শেষ করে দিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে আমার বান্ধবী মানে হচ্ছে সে সিমিলারলি আমারই মতো, তার বেশ কিছু আমার যা গুণাবলী, আমার যেরকম স্বভাব চরিত্র, সে তো সেরকমই, কাছাকাছি তো একই রকম হয়, তবেই বন্ধু বান্ধব, বান্ধবী। তবেই সে বান্ধবী, তাই তো হয়। তার সাথে সুইটেবল হয়নি, তার মানে আমার সাথে সুইটেবল হওয়ার চান্স তার অলরেডি 50% কমে গেছে, মোর দেন দ্যাট। তা হয়নি, তো আমি এমনিতে ওই রিস্কটা কেন নেবো, লজিক্যালি এটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে even if whimsically I do not support taking that decision, মানে at the end of the day feelings বলে কয়ে আসে না। আমি দুম করে প্রেমে পড়ে যেতেই পারি, তারপরে যে কি কন্ট্রোল থাকবে বা থাকবে না সেটা তো পরের ব্যাপার, সেটা পরের ব্যাপার, সেটা তো God খুব knows. একটা, হ্যাঁ গড নোজ। কিন্তু ওয়াইজলি এই ডিসিশনটা, যেহেতু এখন মানুষ, মানে এখনকার জেনারেশন অনেক বেশি ভেবেচিন্তে ডিসিশনস নেয়, ইমোশনালি ডিসিশনস নেয় না, তো আমি বলবো নো, ইটস নট আ গুড আইডিয়া। সিস্টারহুড নয় এটা, ইউ বিং ডিসলয়াল। মানে ইফ ইউ ক্যানট বি লয়াল টু ইয়োর ফ্রেন্ড যে তোমার সাথে দীর্ঘদিন রয়েছে, তাহলে তোমার নতুন মানুষ যে তোমার জীবনে ঢুকছে তার প্রতি তোমারই বা কতটা লয়্যালটি থাকবে, তারই বা গ্যারেন্টি কি? মানে এই জায়গা থেকেই আমার আর একটা প্রশ্ন, যে ধরে নাও যদি লয়ালটি বলা যায়, তাহলে লয়ালটি আর এই যে একটা ব্যাপার একটু আগেই বললে যে অ্যাট্রাকশন, তাকে দেখে আমার মনে হচ্ছে হয়তো যে সে আমার, তাহলে অ্যাট্রাকশন লয়ালটি কেমন একটা ঘেটে যাচ্ছে না ব্যাপারটা? এই জায়গাটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে যে লয়ালটি যদি থাকলো কিন্তু তারপরেও হয়তো ধরে নাও আমরা আকছার দেখছি এখনকার দিনে, যে ধরে নাও কারোর ওয়াইফ আর তারই বন্ধুর সাথে হয়তো সে প্রেম করছে বা ডেট করছে, তারা বিবাহিত, দুজনেই বিবাহিত, এরকম না যে কেউ বিবাহিত নয় বা অবিবাহিত, তারপরেও লয়ালটি এই যে জায়গাটা এখন আকছার দেখা যায়, এই জায়গাটা, এটাকে তুমি যদি একটু ডিসক্লোজ করো, কিভাবে দেখো ব্যাপারটা? আমার বন্ধুরা না বারবার বলে পাঠিয়েছিল আমাকে যে খুব বেশি সত্যি কথা বলবি না, বাট এটার তো মানে এইটাকে না ডজ করার কোনো জায়গা নেই। মানে আমি যদি ডজ করি আমাকে কতগুলো মিথ্যা কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয়, এবং তারপরে আমি যখন নিজের হাতে কলম ধরে সত্যিটা লিখবো, লোকজন আমাকে বলবে তুমি তো পডকাস্টে এরকম বলেছিলে। এটা একদমই ঠিক। তো আই হ্যাভ টু আমরা ভেরি, সত্যিটা শুনেই ফেলি, কি বলা যায়, তুমি তো লিখেই ফেলবে, আমি তো লিখেই ফেলবো একদিন তার না থেকে একদিন, শুনেই তো ফেলি শুনেই আমরা, ফেলি। অসুবিধা কি আছে? সো দ্য থিং ইজ ওকে, আমি না দুটো জেন্ডারে দুটো আলাদা আলাদা পার্সপেক্টিভ বলবো, ঠিক আছে? প্লিজ। আমি প্রথমে অন্য জেন্ডারটাকে অ্যাটাক করে নিই, তারপর আমি নিজের জেন্ডারকে অ্যাটাক করবো, ঠিক আছে? সো দ্য থিং ইজ
এটা যেহেতু আমরা মানে একদম ম্যারেজ অবধি গেলাম, সো অনেস্টলি স্পিকিং পিপল ফর কোয়াইট আ লং টাইম নাও, মোস্ট অফ দেম, যাদেরকে আমরা দেখতে পাই যে তারা সোশিও ইকোনমিক লেভেলেও খুব হ্যাপি রয়েছে, একটা বেশ হ্যাপি সিনারিও চলছে, প্রায় ঘুরতে যাচ্ছে, বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, এরকম বহু কাপল আছে। পিপল ডু নট এনি মোর ম্যারি আউট অফ লাভ আর লাস্ট। মানে আমি সত্যি বলবো যে যদি মানুষ ভালোবেসেও বিয়ে না করে, যদি আউট অফ লাস্টও বিয়ে করে, দ্যাট অলসো উইল কিপ ইউ কামিং ব্যাক টু দ্যাট থিং। কিন্তু অনেস্টলি স্পিকিং মেন স্পেসিফিক্যালি, ছেলেরা বিয়ে করে কেন? ফর আ সোশ্যাল স্টেটাস। অ্যাট দিস পয়েন্ট পিপল গেট ম্যারিড ফর আ সোশ্যাল স্টেটাস। কীরকম? আমি মাধ্যমিকে স্টার পেয়েছি, আমি উচ্চ মাধ্যমিকে ডিস্টিংশন পেয়েছি, তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেছি, তারপর আমি আইআইটি বা আইআইএমে পড়েছি বা হোয়াট এভার, আমি তারপরে চাকরি পেয়েছি, আমার প্রমোশন হয়েছে, দেন আমি একটা বাড়ি কিনেছি বা ফ্ল্যাট কিনেছি, আমি একটা গাড়ি কিনেছি, আমি একটি বিয়ে করেছি ফ্রম a specifically good family with a good economic background or anything. She looks pretty, or she has brought this maternal wealth to my family. এবং তারপরে আমি সন্তান সন্ততি করেছি, যা যা আমার করা উচিত। মানে যেরকম ভাবে এটা একটা টু ডু লিস্টের মতো, এটা একটা টু ডু লিস্টের মতো, যে এগুলো 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 আমি করেছি। সো ওয়াইফ ইজ নট অনলি, মোস্ট অফ দ্য টাইম, দ্য লাভ অফ মাই লাইফ। A wife is more of my status. Okay. This woman I could marry. She might not be the one that I wanted. She is my status symbol. Just like আমার একটা ফোক্সওয়াগনের গাড়ি, আমার একটা আইফোন আছে, আমার একটা ফোর্ডের গাড়ি আছে। এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল হচ্ছে। Absolutely so. Absolutely so. You will see যে most men for their main chick, তারা যাদেরকে তাদের প্রাইমারি প্রেমিকা হিসেবে পরিচয় দিচ্ছে সার্কিটে, বা ফিয়ন্সে হিসেবে পরিচয় দিচ্ছে, বা যাকে ওয়াইফ হিসেবে দেখাচ্ছে, মোস্ট অফ দ্য টাইম, প্লিজ ডু নট মাইন্ড, বাট আর নট দ্য লাভ অফ দেয়ার লাইভস, the one they're extremely attracted to or something, but they will definitely make children with them. তাকে কোনো অবস্থাতেই they will not leave her, but they will also not stay loyal to her. Because you cannot, because you in your mind know that this is not your biology wants. হ্যাঁ, এই জায়গাটাতে আরেকবার আমরা এখনো মেয়েদের যে নিডস বা কথা সেটা আমরা যাইনি, বা মহিলাদের যে কি চাহিদা সেটাতে আমরা যাইনি। এই যে বায়োলজি ওয়ার্ডটা ইউজ করলে, তো এখানে আমরা এখন অনেক সময় অনেক পডকাস্টে শুনছি বা অনেক জায়গায় আমরা পড়ছি যে মেল যারা, ছেলে বেসিক্যালি পুরুষরা, তারা বায়োলজিক্যালি তাদের একটা ব্যাপার আছে যে তারা বহুগামী, পলিগামী। এটা কি তুমি মানে কোনোভাবে এটার সাথে কি এটাই কাজ করছে? মানে তুমি যে এতক্ষণ বললে এভরি হিউম্যান বিইং ইজ পলিগ্যামিক, ছেলে মেয়ে নির্বিশেষে। মানে পলিগ্যামিক কেন? মানে আমার তো দেখো, আমার বায়োলজিক্যালি বহু রকম নিডস আছে। এবার কী হয়, আমাদের এই যে বায়োলজিক্যাল নিডস, বা যেটাকে আমরা প্রেম বলি, হোয়াট এভার, মানে কিছুটা অংশ প্রেমের ক্ষেত্র এবং কিছুটা অংশ শারীরবৃত্তীয় জিনিসপত্রের ক্ষেত্র, আমাদের বহু কিছু কাজ করে। এক হচ্ছে আমাদের জেনেটিক হিস্ট্রি, সেকেন্ড অফ অল হচ্ছে আমার আপব্রিঙ্গিং বা আমার চাইল্ডহুড ট্রমাস। এই যে মেয়েদের আমরা বলি না ড্যাডি ইস্যুস, ছেলেদেরও মমি ইস্যুস থাকে। কেন থাকে? মায়ের সাথে বা বাবার সাথে ওই ফিজিক্যালি এটা ছিল না। এবার ধরো আমার দুজনের কারোর সাথেই ছিল না, ফলত আমার মাথার ভিতরে ওই কেয়ারিং বা ওই গাইডেন্স বা ওই নিডগুলো তো রয়েছে, প্লাস আমার বহু রকমের নিড রয়েছে, আমার অমুকটাও চাই, আমার তমুকটাও চাই। এবার সেই সবগুলো কখনোই একটা মানুষের পক্ষে প্রোভাইড করা সম্ভব নয়। ফলত যেটা হয় যে কোনো একটা আমি কোনো একজনের মধ্যে দেখতে পেলে, আমি বাকি চারটে যে আরেকজনের মধ্যে পেয়েছিলাম, আমি বলে গেলাম এইটা আমি কোনোদিন পাইনি, বিকজ আই অ্যাম থার্স্টি ফর ইট। আমি তো ওটা কখনো পাইনি, তো ওটা পাওয়ার জন্য আমি তখন ছুটে যাব। এবার এই কন্ট্রোলটা,
এই পাওয়ার চাহিদাটা কিন্তু আলাদা ব্যাপার। অর্থাৎ নিজের সাথে নিজের একটা স্ট্রাগল চলছে। চলে মানে আমার, তোমার প্যামেলা অ্যান্ডারসনকে ভালো লাগে, প্যামেলা অ্যান্ডারসনকে ডিএম করতে পারবে না, কিন্তু তুমি যদি একটা দেখো যে মোটামুটি তোমার রেঞ্জের মধ্যে রয়েছে, তাকে তোমার একটা ইচ্ছে করবে যে একটা ডিএম করি, বা আমার একে ভাল লাগছে। দ্যাটস নট রং। হোয়াটস রং ইজ ইউ টেক্সটিং হার, ইউ আর স্লাইডিং ইন টু হার ডিএমস। এইটা ভুল। মানে একটা হচ্ছে আমার একটা স্থায়ী কামনা বাসনা, যে আমার এই মেয়েটিকে দেখে আমার বেশ একটা ফিলিং হচ্ছে, আমি টানা তাকিয়ে থাকবো না। দ্যাটস হোয়াট মেক্স ইউ আ জেন্টলম্যান। এবার আমার যদি এটাকে ভালো লাগছে, গিয়ে অন্য ঘরে টেনে দিলাম, মার খাবে। That's problematic. It's the same thing. Loyalty is not having feelings, not having your biological, but not taking action is loyalty. মানে আমি জানি যে আমি নিবেদিতা স্কুলের, এটা আমি শুনেছিলাম স্পেসিফিক্যালি, যে ওদের একটা পরীক্ষা হতো খুব সুন্দর। সেটা হচ্ছে যে ওদেরকে পরীক্ষার কোয়েশ্চেন পেপার বাড়িতে দিয়ে দেওয়া হতো, গিয়ে তুমি লিখে আনো। একটা পরীক্ষা এরকম হতো। এবার সে তো চাইলে বই খুলে উল্টে দেখতেই পারে, কিন্তু ওই যে আমি পারি কিন্তু আমি করলাম না, দ্যাট হোয়াট কিপস ইউ অনেস্ট। আমার ইচ্ছে হতেই পারে যে আমার ওকে ভালো লাগে, আমার অমুক লোকটা, আচ্ছা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের সাথে আমি বহুদিন কাটিয়েছি, করেছি, ইটস ফাইন, ওই মেয়েটিকে আমার খুব ভালো লাগছে, ওই ছেলেটিকে আমার খুব ভালো লাগছে, লাগতেই পারে। তো সেটার জন্য আমি কোনো স্টেপ নেব কি না, দ্যাট ডিসাইডস হোয়াট মাই লয়্যালটি ইজ। দেওয়াল তুলে দেবো কিনা, হ্যাঁ, মানে আমি ওইটা ক্রিয়েট করে রাখবো কিনা, যে না আই ক্যান্ট ডু দ্যাট, দিস ইজ লয়্যালটি। এবার আমরা মেয়েদের প্রসঙ্গে, অ্যাবসলিউটলি, হ্যাঁ, একটা জেন্ডার শুধু আক্রমণ করলে তো হবে না। না, এটা আমি আক্রমণের জন্য বলছি, মানে দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ মাস্ট নো, এবং এটা জেনে তোমাকে কাজ করতে হবে। এবার ফর উইমেন, মেয়েদের ফর আ লংগেস্ট টাইম উইমেন গট ম্যারিড ফর সিকিউরিটি। আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি লাগবে, আমার এই লোকটার থেকে আমি ওটা পাবো, আমি এই লোকটার থেকে ওইটা পাবো, হোয়াট এভার, বা এই লোকটাকে বিয়ে করলে, এই যে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, বোনের সম্পর্ক রয়েছে, আমাকে এই বয়সের মধ্যে প্রপার বয়সে বিয়ে করতে হবে, সো দ্যাট লোকে এটা জানে সামওয়ান চোজ মি টু বি দ্য ওয়াইফ। মানে মেয়েদের কাছে মানে ব্যাপারটা হচ্ছে যে প্রেমিকা নয়, ওয়াইফ হয়ে যাওয়াটা ইজ দি আলটিমেটলি ওকে, আ ম্যান চোজ মি টু বি, আ ম্যান চোজ মি টু বি হিজ ওয়াইফ। তার মানে আমার প্রচুর গুণাবলী আছে, আমাকে দেখতেও মন্দ নয়, আমি তার মানে রান্নাবান্না, আমার যা কিছু মানে যা কিছু মেয়েদের স্কিলস হয়, যা কিছু মেয়েদের স্কিল গোটা লাইফ শেখানো হয় ইন আ কন্ট্রোভার্সিয়াল সোসাইটি, ইজ টু বিকাম আ ওয়াইফ। অ্যান্ড দেন ওয়েন শি বিকামস দ্য ওয়াইফ, শি ফিলস চোজেন, যে ওকে আমি আমার পরীক্ষায় উতরে গেলাম, এবং দ্য বেটার ম্যান দ্যাট শি ক্যান গেট ইন টু, তার মানে সে ততটা বেশি দক্ষ, তত বেশি ডিজার্ভ করে। হ্যাঁ, মানে যেরকম আমরা মাধ্যমিকে অমুক শতাংশ পেলে অমুক স্কুলে চান্স পাবো, উচ্চ মাধ্যমিকে অমুক শতাংশ পেলে আমি অমুক কলেজে চান্স পেলাম, এই যে চান্স পেলাম এইটাই হচ্ছে আলটিমেটলি লক্ষ্য। এবার কি হচ্ছে, যখন সেফটির জন্য বিয়েটা করে নিল, এটা চেকও করলো না যে তার যে বেসিক নিডসগুলো সেগুলো ফুলফিল হচ্ছে কিনা, তখনই সমস্যা তৈরি হলো, যখনই সে আরেকজন, এবার দীর্ঘদিন একটা সম্পর্কে দেয়, এবার সেই লোকটা তার ইমোশনাল নিডস ফুলফিল করছে না, বা তার ফিজিক্যাল নিডস ফুলফিল হচ্ছে না। এবং লট অফ মেন, আই এম নট সেইং পার্টিকুলারলি যে হ্যাঁ সব ছেলেরা এরকম করে না, লট অফ মেন ডু দ্যাট। সেটা হচ্ছে যে ওই স্পেসটা দেয় না, কারণ সেও তো ওয়াইফকে চুজ করে এনেছে বিকজ শি ইজ দ্য মোস্ট অ্যামিয়েবল ওয়ান, অ্যাগ্রিয়েবল ওয়ান, যে সব কথাতে হ্যাঁ 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 বলবে। তো যখন সেটা হচ্ছে অন্য কারোর কাছ থেকে পাচ্ছে, ইট ইজ সো ইজি ফর দেম, ইট ইজ সো ইজি, মানে তখন ব্যাপারটা জাস্ট একটা প্রচণ্ড ক্ষুধার্ত মানুষের মুখের সামনে এক প্লেট বিরিয়ানি, মানে তখন যদি তাকে এইটুকুও দেওয়া হয় না, শি উইল গো আফটার ইট, বাট শি ক্যানট অলসো লিভ দ্য ফ্যামিলি, বিকজ ডিভোর্স হয়ে গেলে তো তখন আবার পুরোটাই আমার পুরো যে ইমেজের ব্যাপারটা রয়েছে, ইমেজটা চলে যাচ্ছে। তো ইমেজ বাঁচিয়ে কাজ করতে হবে সবাইকে, এই করতে গিয়ে অ্যাকচুয়ালি আই থিঙ্ক the more of affairs we are seeing these days. মানে এখন এই আরেকটা টার্মোলজি খুব চালু হয়েছে, দ্যাটস ওপেন রিলেশনশিপ। দুজনেই দুজনের মতো থাকবো, কিন্তু আমরা বিয়েতেও থাকছি, এটাই কি মানে আমার এটা আইডিয়া না, অনেক সব সময় যে জানিয়ে করছে তা নয়,
আচ্ছা। দেখো অনেস্টলি লোকজন খুবই এই যে চিট করার ব্যাপারগুলো এগুলোকে ওই পলিঅ্যামরি, আমি তো পলিঅ্যামারাস, পলিঅ্যামরি ইজ সামথিং মানে যেটাকে তুমি ওপেন রিলেশনশিপ বলছো ফর ইজিয়ার টার্ম, পপুলার টার্মে, সেটা হচ্ছে দুজন পার্টনারই কিন্তু অ্যাগ্রিড যে ওকে ইউ উইল অলসো গো অ্যান্ড সি আদার পিপল, আই উইল অলসো গো অ্যান্ড সি আদার পিপল, কিন্তু আমরা একসাথে থাকবো, ওকে। ঠিক আছে। এবং এদেরও নিজস্ব কিন্তু কন্ট্রাক্টস হয় যে মানে কোনো কোনো ইয়েতে দের ওয়াজ আ সিরিজ, কী যেন নাম, ওয়াই উইমেন কিল বলে একটা সিরিজ ছিল, ইট ওয়াজ ভেরি পপুলার, এবং সেখানে ওরকম একটা সম্পর্কের কথা দেখানো হয়েছিল, মানে বেশ 4-5টি মহিলার মধ্যে একটি গল্পে এরকম একটা ইয়ে ছিল যে যারা ওপেন রিলেশনশিপে রয়েছে তারা পলিঅ্যামারাস, কিন্তু তাদের কন্ট্রাক্ট অনুযায়ী তুমি বাইরের একজনের সাথে শুতেই পারো, কিন্তু তুমি একবার শোবে, কারোর সাথে তুমি দ্বিতীয়বার শুতে পারবে না, বাবা, কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট গ্রো করে যেতে পারে। এরকমও হয়? মানে এটা তো স্বাভাবিক, মানে যেটা বারবার বলা হয় যে উইমেন ফল ইন লাভ থ্রু অক্সিটোসিন, বিকজ ওয়েন ইউ আর স্লিপিং উইথ আ পার্সন অ্যান্ড ইউ আর স্যাটিসফাইড, তোমার বডিতে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়, এবং যার ফলে কী হয় দীর্ঘদিন একটা সম্পর্কে চালিয়ে যাওয়ার পরেও আমাদের মনে হয় যে সেটা বিশাল একটা প্রেম নয়, অক্সিটোসিন মেক্স ইউ ফিল লাইক লাভ, একটা প্রচণ্ড অ্যাডিক্টিভ, মানে সেটা ড্রাগ এডিকশনের মতো ব্যাপার, মানে যে কারণে বলাই হয় যে রোম্যান্টিক লাভ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। এবং ছেলেদের হয় হচ্ছে ভ্যাসোপ্রেসিনে, মানে আমাকে অর্জন করতে তোমাকে যত খাটতে হয়েছে জীবনে, তোমাকে যত খাটতে হবে, যত এফর্ট দিতে হবে, যত ইয়ে করতে হবে, তত বেশি গভীরভাবে তুমি প্রেমে পড়বে। মানে যে মেয়েটিকে একটা চিঠি লিখেছিলাম বলে পটে গেছে, তার প্রতি কিন্তু আমার ওই প্রেম নেই, কিন্তু যার জন্য আমার সে জুতোর শুকতলাক হয়ে গেছে, আমি 6 মাস ধরে তার কলেজের বাইরে ঘোরাঘুরি করেছি, এবং এটা কিন্তু মানে আমরা মজা করে বলছি যে খাটার জন্য ইয়ে হচ্ছে, কিন্তু কথাটা সত্যি, মেন ডু ফল ইন লাভ থ্রু কোনো মেয়ে ভ্যাসোপ্রেসিন। হয়তো কোনো ছেলেকে প্রপোজ করেছে, আমরাও দেখেছি আমাদের বন্ধু মহলে, যে মেয়েটি আগে গিয়ে ওকে ছেলেটিকে প্রপোজ করেছে, ছেলেটির কাছে ও গুরুত্বই পেল না। এবং কারণ ছেলেদের ওই প্রেমের যে ভাবটা মেয়েদের অক্সিটোসিনের থ্রু হয়, ওটা ভ্যাসোপ্রেসিনের থ্রু হয় ছেলেদের। আরেকটা কোশ্চেন বলতে পারো, যে মানুষ শুধু কি শরীরের প্রেমে পড়ে, কি মনে হয় তোমার? হ্যাঁ, শুধু শরীরের প্রেমে পড়তে পারে? হ্যাঁ, কেন পারে না? মানে আমার, দেখো প্রেম বলতে যেটা বোঝাচ্ছে, মানে আমার কোনো একটা মানুষের চুল খুব সুন্দর লাগে, মানে আমি এরকম শুনেছি যে আমার এক বান্ধবী ছিল, তার বেশ বড় লম্বা কোঁকড়া কোঁকড়া চুল, এবং তার প্রেমিকের প্রচণ্ড সমস্যা সে যদি চুল কাটে। এবার আমার খুব ক্লোজ বান্ধবী, আমার নিজেরও কোমর অবধি চুল ছিল, আমি যেই চুলটা কাটলাম, ওরও খুব ইচ্ছে হলো যে চুল কাটবে, কারণ লম্বা চুল মেনটেন করা খুব কঠিন, এবং সে যখন ঠিক করেছে চুল কাটবে, তার প্রেমিক সে লিটারেলি আমাকে মেসেজ করে বলছে যে এই শোনো, যদি তোকে বলে যে চুল কাটবে, তুই কিন্তু একদম ওকে প্রশ্রয় দিবি না, এটা নিয়ে একদম উৎসাহিত করবি না, এ করবি না। এবং তারপর সে চুল কাটলো, তো তারপর তার প্রেমিক খুব কষ্ট পেল। তো আমি একজন মানুষের চোখের প্রেমে পড়তে পারি, একজন মানুষের চুলের প্রেমে পড়তে পারি। আমাদের একটা গোটা জেনারেশন বিভিন্ন গায়কদের, কে বলো, লতা মঙ্গেশকর বলো, আশা ভোসলে বলো, কণ্ঠস্বরের প্রেমে পড়েছে। তো শরীর কি তার থেকে খুব ঊর্ধ্বে বা তার থেকে খুব নিম্নবর্গীয় নয়, তো কাছাকাছি একই জিনিস। তো একটা মানুষ আরেকজন মানুষের শরীরের প্রেমে পড়তেই পারে, এবং তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বা স্পেসিফিক কোনো বডি পার্ট নেই। মানে গোটা তামিল ইন্ডাস্ট্রি ইজ অবসেসড উইথ নেভেল, হিরোইনদের প্রচণ্ড ওই নেভেল এক্সপোজ থাকে, দে আর অবসেসড উইথ দ্যাট। আ লট অফ পিপল হ্যাভ ফ্যাটিশেস, তো সেটা ডিফারেন্ট, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের শরীরের প্রেমে পড়তেই পারে। মানে ইভেন রাদার কেউ যদি কারোর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড না হয়, অধিকাংশ ক্ষেত্রে আমি আবারও বলছি, সেক্সুয়াল ছাড়া যদি ফিজিক্যাল অ্যাট্রাকশন না থাকে, রোম্যান্টিক লাভ ডাজন্ট হ্যাপেন। তোমার মতে ইন্টিমেসি শুরু টাচ থেকে হয় নাকি কনভারসেশন থেকে হয়?
যে কোনো কিছু থেকে হতে পারে। টাচ কামস মাচ লেটার, কনভারসেশন অলসো মাইট কাম লেটার, ইন্টিমেসি ইজ সাইকোলজিক্যাল। মানে দেখবে কামাসূত্রতে বলা আছে দেয়ার আর 16 কালাস, 16 থিংস, যেগুলোর দ্বারা তুমি যেগুলো তোমার নিজের মধ্যে আয়ত্ত করতে পারলে সেগুলো তোমাকে তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। ইউ নিড 16 কালাস টু অ্যাট্রাক্ট আ পারসন। তো এই কলাগুলো বিভিন্ন রকমের, মানে সেটা কখনো বলছে ধান চাষ করা, কখনো বলছে সেলাই করা, কখনো বলছে গান গাওয়া, কখনো বলছে অমুক পারফিউম মাখা, কখনো বলছে অমুকভাবে চুল বাঁধা, কখনো নৃত্য করা, বিভিন্ন রকমের জিনিসপত্র। তো ইট ইজ এন্টায়ারলি, ইট স্টার্ট সাইকোলজিক্যালি, মানসিকভাবে। প্রথমে তো মাথার ভিতর শুরু হয়, প্রথম প্রকাশ হয় চোখ দিয়ে। তো দিস ইজ আ ভেরি নর্মাল থিং। মানে আমি যদি ধরো তোমাকে আজকে বলি যে you or any person might be very good at foreplay, very good, like আমরা foreplay বলতে যা যা বুঝি আর কি, চুমু খাওয়া, এই করা সেই করা, হ্যানা ত্যানা, ফিজিক্যাল টাচেস, বাট ইট অ্যাকচুয়ালি হতেই পারে। কিন্তু তুমি সেই লোকটাকে সকালবেলা সে যখন তোমাকে চা দিতে এসছে, তুমি তার দিকে চোখ তুলে হাসোনি, তুমি মনের মধ্যে চাটা খেয়ে চলে গেছো। তারপর সে তোমাকে হয়তো ফোন করেছে, তুমি তো ফোন ধরোনি। সে তোমাকে বলেছে অমুক জিনিসটা নিয়ে এসো, তুমি নিয়ে আসোনি। বা তুমি কোনো একটা কারণে তার সাথে কদর্য ব্যবহার করেছো, বা তোমার তার প্রতি কোনো ব্যাপার নিয়ে সন্দেহ যে তুমি তাকে কুভাষায় কথা বলেছো। এইভাবে গোটা দিনটা কাটিয়ে দেওয়ার পরে, দাদা তুমি স্নান করোনি বা যাই করোনি, হোয়াট এভার, এইভাবে গোটা দিনটা কাটিয়ে দেওয়ার পরে তুমি যদি তাকে গিয়ে গালে চুমু খাও, শোয়ার সময় তুমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরো, সে তোমাকে ঘুরে ধাক্কাই দেবে। সুতরাং সেই ইন্টিমেসি সেটাকে সেইভাবে কাজ করবে না। ইন্টিমেসি অলওয়েজ স্টার্ট সাইকোলজিক্যালি, ইফ ইউ আর মেন্টালি অ্যালাইন্ড। তোমাদের একসাথে একটা গান বাজছে, দুজন এনজয় করছো, দুজনেরই একই রকম না হলেও কাছাকাছি একই রকম এই গানটা শুনে ওয়েভ লেন্থ ম্যাচ করছে, এবং দুজনে একটা কাপ থেকে চা বা একটা কাপ থেকে মিল্কশেক শেয়ার করে খাচ্ছ। দ্যাট ইজ হোয়াট দ্য ইন্টিমেসি ওয়ার্কস ইন। তার জন্য তোমাকে একে অপরের হাত অবধি ছুতে হবে না, আঙুলও ঠেকাতে হবে না, বাট ইন্টিমেসি বিগিনস দেয়ার। ইট বিগিনস উইথ একটা ভালো মিল শুরু হয় হচ্ছে ক্রেভিং থেকে, খিদে থেকে। আমার যদি খিদে না পায় প্রপারলি, আমার সামনে পঞ্চব্যঞ্জন বেড়ে দিলে কোনো লাভ নেই। সো ইউ হ্যাভ টু ক্রেভ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দেম ক্রেভ সাইকোলজিক্যালি। অদ্ভুত। মানে আমার মনে হচ্ছে যে অন্তরাকে নিয়ে আজকে একটা পডকাস্টে আমরা আর না গিয়ে আমরা পরপর বেশ কিছু পডকাস্ট করতেই পারি, আশা করি। সেটা অডিয়েন্স ডিমান্ড করে, আমরা আমরা বসতে পারি। ওকে, তাহলে সেই প্রতিশ্রুতিটা থাকলো। আমরা অন্তরার অডিয়েন্সদের থেকেও শুনবো যে তারা কি বলতে চাইছে না চাইছে। তোমার অডিয়েন্সের থেকে আমার অডিয়েন্স অবশ্যই বলবে, তার সঙ্গে তোমার অডিয়েন্সও বলবে। তো আমরা যদি মানে অডিয়েন্স যদি চায়, তাহলে আমরা এটা নিয়ে আরও একটু এগোতে পারি। ওকে, ঠিক আছে। তো আমরা আপাতত এইটুকুই রাখি। আর দু একটা ছোট ছোট কোশ্চেন আমার রয়েছে, যেগুলো অ্যাজ এ লেখক হিসেবে। তে আচ্ছা, লেখকরা কি সবসময় ভেতরে ভেতরে একটু লোনলি হয়? ইউ হ্যাভ টু বি বোর্ড। মানে যে কোনো জিনিস ক্রিয়েট করবে। আমি যদি সারাক্ষণ এন্টারটেইন থাকি, দেখবে বাচ্চাদের যদি তুমি সারাক্ষণ টিভি দেখতে দাও, অমুক খেলতে দিতে দাও, অমুক জিনিস করতে দাও, হ্যানা করতে দাও, দে উডন্ট গেট টাইম টু গেট বোর্ড টু ক্রিয়েট এনিথিং। আই হ্যাভ টু স্টে লোনলি অ্যান্ড স্টে বোর্ড। আমার ভিতর যদি ভয়েড না থাকে, আমি যদি সম্পূর্ণ থাকি, আমি ক্রেভ করবো না। রাইট, সো আই হ্যাভ টু বি। ভেরি গুড। আচ্ছা, এমন কোনো কথা আছে যেটা তুমি টিল নাও কাউকে বলতে পারোনি, সেটা আমাদের এখানে বলতে চাও? এটা আমাদের একটা সবথেকে বড় পাওয়া হবে আমাদের এই পডকাস্টে। আমি যেরকম মুফার্ট, আমি কখনো বলতে পারিনি, কিন্তু আমি বলতে চাই। এরকম অনেক কিছু আমি আজকে এই পডকাস্টে বললাম। মানে অ্যাকচুয়ালি হ্যাভ সেড থিংস যেগুলো আমি প্রিভিয়াসলি কোথাও কাউকে বলিনি, এবং আমি ভেবেছি যে খুব বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে। আই হ্যাভ সেড দেম। তো যাই হোক, আজকে আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা কনভারসেশন আশা করি আপনাদের উপহার দিতে পারলাম। আর আপনারা এই কনভারসেশনটি শুনে যদি আপনাদের ভালো লাগে,
যদি মনে হয় যে এটা নিয়ে আরেক কিছু আপনাদের জানার রয়েছে, কোনো জায়গা মনে হয় যে আমাদের এই আজকালকার দিনে, আধুনিক দিনে আমাদের কাছে অনেক অপশন রয়েছে, যে ডেটিং অ্যাপস এটা ওটা, সেই জায়গাতে না গিয়ে আমরা সাইকোলজি কি আরও একটু সুন্দরভাবে আমাদের রিলেশনশিপ এটাকে বিল্ড করতে পারি, তো সেই জায়গাগুলো যদি মনে হয় কোথাও কোনো কোয়েশ্চেন রয়েছে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা সেগুলো নিয়ে আবারও আলোচনায় বসবো, আলোচনা করব, সেটা আমরা অন্তরার কাছ থেকে পেয়ে গেছি সেই আশ্বাসটা। তো যাই হোক, ধন্যবাদ অন্তরা, তুমি Thank you. এত সুন্দরভাবে এবং এত ডিপলি এই জিনিসগুলোকে কানেক্ট করে করে আমাদের যে রিপ্লাই দিলে, থ্যাঙ্কস অ্যালট। থ্যাংক ইউ দেব আমাকে আজকে এখানে ডাকার জন্য, মানে না হলে এই এত অদ্ভুত ভালো আড্ডাটা আমরা পেতাম না। ধন্যবাদ এভরিওয়ান, থ্যাংক ইউ।